আমি একজন ডাক্তার হতে চাই, ডক্টর জুবাইদার মতো একজন বড় হার্টের ডাক্তার। সায়েন্স করতে আমাদের হায়ার মধ্যে অনেক কঠিন কঠিন অঙ্কগুলো করতে হয়, অঙ্ক করতে আমার একদমই ভালো লাগে না। আচ্ছা আঙ্কেল, ডাক্তারি করতে গিয়ে এত এত অঙ্কের কোনো দরকার আছে? আমাদের সিলেবাস গুলো কি একটু ভাবনা চিন্তা করে দেওয়া যায় না? কখনো সৃজনশীল শিক্ষা সাথে তোমার এই প্রশ্নের মধ্যে আন্তরিক ধন্যবাদ। তুমি যেটা বলেছ যে তুমি একজন আর্টের ডাক্তার হিসেবে দেখো, এই যে তুমি স্কুলে আসো, এই স্কুলে আসতে হলে তোমাদের স্কুলে আসতে ভালো লাগে, স্কুলের কথা শুনতে পাও, স্কুলে আসে বন্ধুদের সাথে দেখা হয়, গল্প করো, লেখাপড়া করো, খেলাধুলা করো। কিন্তু স্কুলে আসার সময় তোমাকে একটা পথ পাড়ি দিয়ে আসতে হয়। অনেক সময় বৃষ্টি থাকে, বৃষ্টির দিন হয়তো কাপড় চোপড় ভিজে যায়, বই ভিজে যায়। অনেক সময় হয়তো খুব গরম থাকে, গরমে কষ্ট হয়, কিন্তু তারপরেও তুমি আসো। এখন তুমি যদি কার্ডিওলজিস্ট হতে চাও, কার্ডিওলজিস্ট বা ডাক্তার বা ডাক্তারি অন্য কোনো সাবজেক্টের ডাক্তার যদি হতে চাও, তাহলে স্বাভাবিকভাবেই এই যে এতদিন ধরে যে এই সাবজেক্টটা যে ডেভেলপ করেছে পৃথিবীতে, বহু রিসার্চের পর রিসার্চ ধরে ধরে যদি এই সাবজেক্টটা ডেভেলপ করেছে, এবং যখন আস্তে আস্তে এই কার্ডিওলজি সাবজেক্টটা ডেভেলপ করেছে, তখন তারা দেখেছে যে একজন মানুষকে যদি কার্ডিওলজিস্ট হতে হয়, তাহলে তাকে অবশ্যই এই সাবজেক্ট গুলো এক্সপার্ট বা পারদর্শী হয়ে তারপরে ওই জায়গায় আসতে হবে, তাই না? তোমার ক্লাসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তারা অনেক কষ্ট করে, তাই না? অনেক পড়ালেখা করে, তারা পড়ালেখা যে বেশি করবে, যে ভালোভাবে পড়ালেখা করবে, সেই তো ভালো রেজাল্ট। কাজেই তুমি যে বলে তোমার অঙ্ক করতে ভালো লাগে না, তোমাকে একটা সিক্রেট কথা বলি, অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগে, অঙ্ক দেখে আমিও। এখন বিষয়টা হচ্ছে যে কার্ডিওলজিস্ট হতে হলে তোমাকে একটু কষ্ট করতেই, যে কোনো জিনিস অর্জন করতে হলে প্রথমে একটু কষ্ট করতেই হয়। একটু কষ্ট করতে হয়। তুমি যদি মন দিয়ে পড়ো, মন দিয়ে তুমি যদি কষ্ট করো, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তুমি একদম খুব বড় ভালো ডাক্তার। ধন্যবাদ আঙ্কেল, আপনাকে আপনার মতামত শুনে আমার অনেক ভালো লাগলো। ধন্যবাদ আঙ্কেল, আপনাকে আপনার মতামত শুনে আমার অনেক ভালো লাগলো। তোমাকে অনেক। আসসালামু আলাইকুম। বাসায় যখন যাবে, বাসায় গিয়ে মা বাবাকে আমার সালাম করতে হবে। ধন্যবাদ ফাতিমনি, এবং ধন্যবাদ ভাইয়া, তার সুন্দর বক্তব্য রেখেছেন। এবার প্রশ্ন নিয়ে আসবে সাবরিনা ইলহাম। সাবরিনা ইলহাম। আসসালামু আলাইকুম। আমি সাবরিনা ইলহাম, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি কি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে পারি? আপনাকে প্রায়ই বলতে শুনি, প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্ত না হলে উচ্চ শিক্ষা কখনোই মানসম্মত হতে পারে না। আমাদের গ্রামের বিদ্যালয়গুলো তো তেমন ভালো না, ভালো মেয়েদের জন্য ভালো টয়লেট নেই, আমাদের পানি কম খেতে হয়, তাছাড়া আমাদের মেয়েদের জন্য ভালো টয়লেট নেই, তাছাড়া পানি কম খেতে হয়। এই সমস্যা দূরীকরণে কাউকেই তেমন উদ্যোগ নিতে দেখা যায় না। এই সমস্যা দূরীকরণে আপনার কি কোনো পরিকল্পনা আছে? সবিনয়ে জানতে চাই। আমাদের এটা সত্য, এটা সঠিক যে আনফরচুনেটলি আমাদের দেশের প্রাইমারি স্কুলগুলো বা ইভেন সেকেন্ডারি স্কুলগুলো, বিশেষ করে যেগুলো গ্রাম অঞ্চলে অবস্থিত, অনেক স্কুলগুলোই এর আগে যখন বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে ছিল,
আমরা চেষ্টা করেছিলাম তৈরিও করেছিলাম, প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুল নতুন বিল্ডিং, যাতে ছাত্রছাত্রীদের সুবিধা হয়, শিক্ষক শিক্ষিকাদের যাতে সুবিধা। এখন এখানে একটি বিষয় আছে, বিষয়টা হচ্ছে দেখো নিজের যে ঘরটি আছে, তুমি তো তোমার ঘর থেকে গুছিয়ে রাখো, তাই না? তুমি যেই বাসায় থাকো বা যেই ঘরে থাকো, তুমি কিন্তু কারণ তো তোমার নিজের ঘর, তুমি এটাকে সুন্দর করে গুছিয়ে রাখো, কোনো জায়গায় একটু ক্ষতিগ্রস্ত হয় চেষ্টা করো সাথে সাথে যাতে ওটাকে ঠিক করে ফেলা যায়, যাতে ক্ষতি করবে না। আমি মনে করি আমাদের প্রথমত হচ্ছে এই সমস্যাটার কথা বললে এই যে স্কুল গুলো যেগুলো আছে এগুলোকে যতটুকু কম খরচে সম্ভব আমাদেরকে এগুলোকে ঠিক করতে হবে প্রথমত, যাতে তোমরা ঠিকভাবে বসতে পারো, তোমরা বসে যাতে ক্লাস করতে হবে, যাদের শিক্ষক টিচাররা যাতে ভালো করে ক্লাস নিতে পারে। প্রথমত এই বিষয়টাকে আমাদের চেষ্টা করতে হবে নজর দেওয়ার জন্য যতটুকু সম্ভব করা যায়। আর যেভাবেই হোক বিগত 15-16 বছর জানো এই দেশ থেকে বহু অর্থ সম্পদ পাচার হয়ে গেছে, ফলে সার্বিকভাবে দেশ একটা অর্থনৈতিকভাবে একটা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। এখন যেহেতু আমরা অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে আছি, আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের অল্প অর্থটা কিভাবে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো। আমি মনে করি যে মোটামুটি রিপেয়ার করার মাধ্যমে যদি আমরা শুরু করতে পারি, তাহলে সবচেয়ে প্রথমে এটার পাশাপাশি সবচেয়ে প্রথমে আমাদেরকে যেটা জোর দিতে হবে সেটা হচ্ছে যে আমাদের যারা প্রাইমারি, বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন, এই শিক্ষক শিক্ষিকাদেরকে আমাদের দুটো বিষয় নজর দিতে হবে। এক, ওনাদেরকে আমাদের ট্রেনিং দিতে হবে, ভালো করে আমাদের ট্রেনিং দিতে হবে, যাতে করে ওনারা শিক্ষার্থী যারা আছে তাহলে ওনারা শিক্ষার্থীকে পড়াতে পারে। এটা হলো প্রথম বিষয়। আমরা এই ভিতরে বলেছি যে আমাদের বাজেটের একটা বড় অংশ, অন্তত 4 থেকে 5% মিনিমাম আমরা অংশ, এখন বোধ হয় 1.2% আছে টোটাল বাজেটের, এটা বাড়িয়ে আমরা শিক্ষাকে ডাইভার্ট করতেছি বড় বাজেট। যারা একটা বড় অংশ থাকবে টিচার যারা আছে, প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন, তাদেরকে একটা অর্থনৈতিক সাপোর্ট দেবো। আমরা অনেক সময় দেখেছি যে বাধ্য হয়ে প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা সেকেন্ড একটা জব ওনাদেরকে করতে হয়, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় সংসার চালানোর জন্য। আমরা চাই না ওনারা এটা করুক, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যাতে ওনারা ওনাদের ফুল কনসেন্ট্রেশন, ওনাদের পুরো মনোযোগ যাতে ওনারা শিক্ষার্থীদের পিছনে দিতে পারে। আমরা ওনাদেরকে ওনাদের সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে ওনাদেরকে যাতে আমরা বেটার সাপোর্ট করতে পারি, সেটা আমাদের থাকে অন্যতম মূল লক্ষ্য টিচারদের। আচ্ছা, এখন আরেকটি বিষয় আছে, বিষয়টি যেটা তুমি বললে, আমি প্রায় বলি, হ্যাঁ আমি মনে করি যে প্রাইমারি স্কুলে যারা পড়ালেখা করে এদের বুনিয়াদটাকে যদি আমরা শক্তিশালী করতে পারি, তাহলেই আমরা ভবিষ্যৎটাকে একটা শক্ত সুন্দর ভিত্তির উপরে তৈরি করতে পারবো। আমরা শক্ত সুন্দর ভিত্তির উপরে তৈরি করতে পারবো না, কারণ নর্মালি একটা বাচ্চা সাধারণত 5 বছর বয়সে যা যা কিছু শিখবে সেটা তার মাথার মধ্যে একদম ফোটাই যায়। সেই জন্যই বাচ্চা থেকে তাদেরকে সামাজিক ভ্যালু বলো, তাদেরকে ভালো যে কোনো জিনিস বলে, এই সবগুলো আমরা চেষ্টা করবো প্রাইমারি স্কুল থেকে শেখা। একটি কথা আমি কাউকে আঘাত না করে বলতে চাই, বিশেষ করে প্রাইমারি স্কুলের বা স্কুল পর্যায়ে যারা শিক্ষক শিক্ষিকা আছেন, আমি কাউকে আঘাত করতে চাই না, তবে নর্মালি আমাদের সমাজ ব্যবস্থায় আমরা একটি চিত্র দেখি। অনেক সময় আমরা দেখি যে ঠিক আছে, কেউ একজন চাকরি বাকরি পাচ্ছে না, গ্রাজুয়েশন পর চাকরি বাকরি পাচ্ছে না, প্রাইমারি স্কুলে জয়েন করতে। আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি যেটা বিশ্বাস করি যে প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুলে সেই সকল ব্যক্তিবর্গই শিক্ষক বা শিক্ষিকা হিসাবে দায়িত্ব পালন করবেন যারা ভালো মেধাবী। তোমরা যারা মেধাবী আছো, আজকে যারা এখানে পুরস্কার পেয়েছো, বৃত্তি পেয়েছো, তোমাদের মতো মেধাবীরা যখন আস্তে 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 শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করা শুরু করবে, আমি বিশ্বাস করি ঠিক সেদিন থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের সামগ্রিক জাতি একটা শক্ত ভিত্তির উপরে আস্তে আস্তে দাঁড়াতে পারবে। আমি কি আরেকটা তুমি বলছো পানির ব্যাপার, তাই না? তো প্রশ্ন একটা অংশ ছিল বলে পানির সমস্যা।
ইয়েস। জি। তোমার নামটা কি বলেছিলেন? সাবরিনা ইলহাম। সরি, আবার বলো। সাবরিনা ইলহাম। সাবরিনা, হ্যাঁ। সাবরিনা, পানির বিষয়ে তার একটা একটা সিরিয়াস অবস্থা হয়ে আছে। এখানে অনেক মুরব্বী আছে, আমার চেয়েও বয়সে অনেক বড় আছে, আমাদের বয়সে আমরা দেখেছি তখন, বা বিশেষ করে মুরব্বী যারা, আমাদের যারা মুরব্বী আছে, তুমি তোমার দাদা দাদি ওনারা বেঁচে থাকেন, ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করবে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, খাল খনন কর্মসূচি। এই খাল খনন কর্মসূচিটা কেন করা হয়েছিল? কয়েকটি কারণ আছে, বেশি কারণ বলবো না, সময় লাগবে। তার মধ্যে একটা কারণ ছিল কৃষকদের সেচ সুবিধার জন্য যাতে পানি কৃষকরা সঠিক সময় পেতে পারে, সেই জন্য খাল খনন করা ছিল। নদী থেকে সারা দেশের ভিতর যে খাল নিয়ে আসা হয়েছিল, এটি ছিল একটি কারণ। দ্বিতীয় একটি কারণ ছিল বর্ষার সময় যখন হঠাৎ করে নদীতে পানি বেশি হয়ে যায়, আমরা দেখেছি যে নদীর দুপাশ তখন ছাপিয়ে বাড়ি ঘরগুলো পানিতে ভেসে যায়। আমাদের যদি খালগুলো খনন করা থাকে তাহলে বাড়তি পানিটা খালে চলে যাবে বর্ষার সময়, এবং সেখানে থাকবে। সেই পানিটা যেটি সেচ সুবিধার জন্য হোক, সেটি খালের দুই পাশে যে সকল মানুষ বসবাস করেন তাদের নিজস্ব ব্যবহারের জন্য সেই পানিগুলো আমরা ব্যবহার করতে পারি। আমাদের খাল খনন করাটা সেজন্য অত্যন্ত জরুরি। আরেকটি কারণে আমাদের খাল খননটা জরুরি, এই তুমি বলে পানির ব্যবহার, তোমার কি ধারণা আছে সাধারণত একজন মানুষের সারাদিনে খাওয়া দাওয়া, গোসল সবকিছু মিলিয়ে পানি খাওয়া কৃষকরা সাধারণত কত লিটার পানি লাগে তোমার ধারণা আছে? অন এন এভারেজ 100 লিটার পানি লাগে। 100 লিটার পানি লাগে একজন মানুষের মোটামুটি প্রতিদিন, স্বাভাবিকভাবে কম বেশি যদি ব্যবহার করে, অনেকে বেশিও ব্যবহার করে, সেটা অন্য বিষয়। তুমি খেয়াল করে দেখবে, নিশ্চয়ই তোমাদের ধারণা আছে, এখানে অনেকের নিশ্চয়ই ধারণা আছে, বাংলাদেশে এই যে তুমি পানি বললে পানি ঠিকভাবে পাও না তোমরা স্কুলগুলোতে, শুধু স্কুলগুলোতে নয়, আমরা যদি দেখি যে কোনো ওয়াটার বডি থেকে, অর্থাৎ সেটি খাল হোক, নদী হোক, পুকুর হোক, দিঘি হোক, এই সকল মানুষ এই ওয়াটার বডি থেকে ঘুমিয়ে থাকে, তাদের দেখবে একটি সমস্যা হয়, বিভিন্ন রকম স্কিন ডিজিজ হয় তাদের, চর্ম সংক্রান্ত অসুখ। কেন? কারণ ঠিকভাবে তারা গোসল, হাত মুখ ধোয়া এগুলো তাদের পক্ষে করা সম্ভব হয় না। কাজে আমরা যদি, তুমি যে স্কুলে পানি পাচ্ছ না, কৃষকদের পানির সুবিধা, আমি বললাম সমস্যা, আরেকটি তারা দূরে থেকে তারাও পানি পাচ্ছে না, আমাদের যে এই সবগুলো বিষয় চিন্তা করতে। আরেকটি বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নদীতে পানি কিন্তু কমে গিয়েছে বিভিন্ন কারণে, খালগুলো ভরাট হয়ে গিয়েছে, পানি কমে গিয়েছে, খালগুলোতে বা নাই এখন সুন্দর রাই হয়ে গেছে খালগুলো। তার ফলে দেখা যাচ্ছে আমরা ডিপ টিউবওয়েল ব্যবহার করছি দেশের বিভিন্ন জায়গায়। তুমি নিশ্চয়ই দেখেছো তোমার এলাকাতে টিউবওয়েল থেকে, গভীর থেকে পানি উঠানোর ফলে কি আমাদের আমরা তো ওয়াটার লেভেল খুবই নিচে নেমে যাচ্ছে। এটা একটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে আমাদের জন্য। এবং এইভাবে যদি পানি কমতে থাকে, হয়তো দেখা যাবে 20-30 বছর পরে পানি নিয়ে যুদ্ধ হচ্ছে মানুষের যুদ্ধ। কাজে আমরা এই সার্বিক বিষয় যদি চিন্তা করি, আমরা যদি ঠিক করেছি আমাদের দলের মধ্যে যদি আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, এই সমস্যাগুলোর যদি কম বেশি আমাদেরকে সমাধান করতে হয়, আমাদেরকে সেই 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, আমাদেরকে আবার খাল খনন কর্মসূচি শুরু করতে হবে। আমাদের খালগুলোকে পানি নিয়ে আসতে হবে, আমাদের নদীগুলোকে পানি নিয়ে আসতে হবে। এখানে আরেকটি উদাহরণ দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে আরেকটু সুবিধা হবে, এখানে সবার জন্য আরেকটি উদাহরণ দিই, সবার জন্য বুঝতে সুবিধা হবে। পানিতে আমি একটু বেশি কথা বলছি, তোমার প্রশ্নের উত্তরটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। কথাটা বলার কারণ, উত্তরটা লম্বা করার কারণ হচ্ছে এটা আমাদের প্রত্যেকটি বাংলাদেশের 20 কোটি মানুষ থেকে প্রত্যেকটি মানুষের জন্য এই পানিটা অসম্ভব 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 জরুরি একটি বিষয়। পানির অপর নাম জীবন, বিশেষ করে বইয়ের পাতায় পড়েছে পানির অপর নাম জীবন। এখন আমাদেরকে, তোমাকে একটা উদাহরণ দিই, গত বছর খানেক আগে তোমার নিশ্চয়ই মনে আছে, আমাদের নোয়াখালী অঞ্চলে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বিরাট অঞ্চলটা নিয়ে হঠাৎ করে একটা বন্যা হয়েছিল। আচ্ছা, ওই পাশে আমিও করতে হবে, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না।
হ্যাঁ সাবিনা কি মনে আছে তোমার? জি মনে আছে। আচ্ছা, এখন এখন সবাই যদি বলি বন্দিশ পেশ করেন, এই যে নোয়াখালী লক্ষ্মীপুর এই এলাকায় বন্যা হয়েছিল, মনে করেন একটা পুকুর, যেই পুকুরটার মধ্যে যেখানে দাঁড়িয়ে যেদিনই আমরা দেখো 50 মাইল, আমরা একদম পুকুরটার মধ্যেখানে যদি দাঁড়াই এবং যে কোনো দিকে যদি যাই 50 মাইল, তাহলে চিন্তা করেন যে পুকুরটা কি বিরাট, এবং ওই পুকুরটার গভীরতা যদি এভারেজ গভীরতা যদি 7 ফিট হয়, তাহলে কি পরিমাণ পানি ওখানে জমা হবে বুঝতে পারছো? চিন্তা করে দেখো তো, একটা পুকুর 50 স্কয়ার মাইল এবং গভীরতা এভারেজ গভীরতা 7 ফিট, কত পানি। কিন্তু আমরা কি দেখলাম, 2 সপ্তাহের মতন পানিটা ওখানে ছিল, তারপরে পানিটা চলে গেল, সমুদ্রে মিশে গেল, পানি চলে গেল। তার মানে এই পানিটা যখন আসলো, মানুষ ক্ষতিগ্রস্ত হলো, ঘর বাড়ি নষ্ট হলো, মানুষের জীবন নষ্ট হলো, ফসল নষ্ট হলো, গবাদি পশু নষ্ট হলো, আবার কিন্তু পানিটা চলে গেল, আমরা পানিটা কাজে লাগাতে ব্যবহার করতে পারলাম না, না মানুষের জন্য, না কৃষির জন্য, না গবাদি পশু কিছুর জন্য ব্যবহার করতে পারলাম না। সেজন্যই আমরা যদি খালগুলোকে খনন করি, আমরা যদি নদীগুলোকে খনন করতে পারি, তাহলে এই পানিটাকে আমরা আমাদের নিজের দৈনন্দিন ব্যবহার বলো, আমাদের কৃষিকাজ বলো, আমাদের গবাদি পশু বলো, সবকিছুর জন্য আমরা ব্যবহার করতে পারবো। আরেকটি বিষয় হবে, পানিগুলো আস্তে আস্তে আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা গেছে গেছে, এই আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা আবার রিচার্জ হবে। তার ফলে যেটা হবে যে আমাদের একটা সমস্যা আছে, ওই যে নিচে থেকে কেমিক্যাল উঠে আসে, ভুলে গেলাম আর্সেনিক কি বলে এটাকে? আর্সেনিক 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 আর্সেনিক, রাইট, ভেরি গুড, ভেরি গুড। আর্সেনিকের সমস্যা, আমরা বৃষ্টির পানি বা ন্যাচারাল পানি দিয়ে যত আস্তে আস্তে মাটির ভিতরে আমরা পাঠাতে পারবো, পানিটা রিচার্জ করতে পারবো, আর্সেনিকের সমস্যাটা আমাদের কমবে। তার মানে পানির সমস্যাটা তুমি যে স্কুলে শুধু পাচ্ছ না, কম পাচ্ছ, ঠিকভাবে ব্যবহার করতে, শুধু তোমার একা না, চিন্তা করো পানিটা কত ভাবে আমাদের। জি সাবিনা, তোমার উত্তর পেয়েছো? জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার উত্তর আমার খুবই ভালো লেগেছে এবং আপনার উত্তরটাও খুবই সুন্দর ছিল। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। খাল খনন করতে হবে, আমাদেরকে নদী খনন করতেই হবে, সবার। আসসালামু আলাইকুম।